হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোপ ডুইং গ্রেট। কথা বলবো আজকের ফার্স্ট টি20 ম্যাচ নিয়ে, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে মধ্যকার খেলাটি হয়ে গেল, তার পোস্ট অ্যানালাইসিস হিসেবে ট্রাই করব বের করার জন্য যে বাংলাদেশের হারার কারণ কি এবং কোথায় কোথায় আসলে আমাদের মিস্টেকগুলো ছিল যেগুলো রিকভার করে আমাদেরকে আবার কামব্যাক করতে হবে নেক্সট টি20 ম্যাচে। তো সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, আমি আগেই বলেছি যে ক্যান্ডির এই বালেগালে স্টেডিয়ামের টসটা অনেক গুরুত্বপূর্ণ। ক্রুশাল টসে আবার শ্রীলঙ্কা উইন করলো এবং কত ওডিআইতে ফিল্ডিং নেয়নি, এটি আমার অবাক লেগেছে। টি20তে শ্রীলঙ্কায় মিস্টেক করেনি, তারা সরাসরি টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আমাদের স্টার্ট কিন্তু খুবই দুর্দান্ত ছিল, একেবারে ম্যাজেস্টিকের মতো। লাইক পারভেজ ইমন এবং তানজিদ তামিম ওপেনার যারা রয়েছিলেন, দুজনই খুব দুর্দান্ত ওপেন স্ট্রাইক রেটে, ভালো স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছেন। অলমোস্ট 6 ওভারের মধ্যে আমরা 60 রান কিন্তু কাভার করে ফেলেছিলাম একটা উইকেট হারিয়ে। আনলাকিলি তামিম আউট হয়ে যান ফ্লিক করতে গিয়ে অন সাইডে, কিন্তু ইমন কিন্তু খুবই ভালো খেলছিলেন। এবং ফার্স্ট ডাউন 3 নম্বরের নাম নেমেছিলেন আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস। একেবারেই বডি ল্যাঙ্গুয়েজ খুবই 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 পোর এবং এতটা হরাইবল যে বলার বাহুল্য, যে ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট থেকে তিনি কোনোভাবেই যোগ্য নন এবং আই থিঙ্ক এমন একটা প্রেশার তার ঘাড়ে চেপে আছে। গুগলি মিস করেছেন 2 থেকে 3 বার, তাও আবার ডেবু বোলারের ক্ষেত্রে লেগ স্পিনারের। ফাইনালি তার ওভারেই এলবিডব্লিউ আউট হন, একটা রিভিউ নষ্ট করেন। ইনফ্যাক্ট না, রিভিউ নষ্ট হয়নি, আম্পায়ার্স কলে গিয়েছে। তো ক্যাপ্টেন কিন্তু কনফিডেন্সের চরম অভাবে রয়েছেন এবং গেম প্ল্যান দেখুন, একটা টিমে 5 জন ওপেনার ওপেন করেছেন। তামিম এবং ইমন 1 ডাউনে খেললেন লিটন কুমার দাস, তিনিও ওপেনার। 4 নম্বরে কাকে দেখলাম আমরা? নাইম শেখকে। নাইম শেখও একজন ওপেনার এবং ইনফ্যাক্ট 5 নম্বরে তৌহিদ হৃদয়, 6 নম্বরে মেহেদি মিরাজও কিন্তু ওডিআইতে ওপেন করে। 5 জন ওপেনার, 4 জন তো জেনুইন ওপেনার। 4 নম্বরে কেন আমরা শামীম পাটোয়ারি বা মেহেদি মিরাজকে একটু আগেই নামিয়ে দিতাম? তাহলে আমাদের রানটা এই মাঠে 200 রানের নিচে বা 180-90 রানের নিচে আপনি রান না করে ম্যাচ জয়ের আশা করেন, এটা খুবই আনইথিক্যাল। ইনফ্যাক্ট এটা কখনো কল্পনাই করা যায় না। দেখুন, আসছি শ্রীলঙ্কার ইনিংসের কথা নিয়ে। তো যেটা হলো যে তখন থেকে কিন্তু কলাপস শুরু হলো, যেটা ইনফ্যাক্ট লিটন দাস আউট হওয়ার পরেও একেবারেই আনইউজুয়াল একটা শট ইমনের ব্যাট থেকে। তো স্ট্রেটে আমি বলেছি আগে, স্ট্রেটটা অনেক লম্বা, 70 থেকে 75 মিটার। তো এই মাঠের স্ট্রেট তো এতটা সহজও না যে মিস টাইমিং হলেও 6 হয়ে যাবে। তো সেই শটটি তো একেবারেই মিস টাইমিং ছিল, যে কারণে পরে ইমনও আউট হয়ে গেলেন এবং 110 রেটে স্ট্রাইক রেটে ইনফ্যাক্ট নাইম শেখ ব্যাটিং করলেন। টি20-র 29 বলে 32 রান। তো এই 29 বলে 32 রান করে আপনি যদি ম্যাচের জয়ের আশা করেন, তো এর থেকে বোকার রাজ্যে আপনি কিভাবে আছেন আমি বলতে পারবো না। ইনফ্যাক্ট তো ওই যে রান এবং 6 ওভারের পর থেকে 9 ওভার 4 বল পর্যন্ত 27 বলে কোনো বাউন্ডারি আসেনি। 27 বল পরে গিয়ে অনসাইডে নাইম শেখ 6 মারলেন। তো এইভাবে যদি টি20 ফরম্যাট আপনি অ্যাডপ্ট করতে চান, তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এবং খুবই খুবই আনইথিক্যাল প্লে হয়েছে। এবং ফাইনালি 5টা বলের পেয়েছিলেন শামীম পাটোয়ারি, তো তার মধ্যে 2টা অসাধারণ 6। ফার্স্টে তো রিভার্স করে 6 মারলেন, তো সেকেন্ডটা হচ্ছে সুইপ করে 6 মারলেন, সেটা হচ্ছে থার্ড ম্যান এরিয়া দিয়ে। তো শামীম পাটোয়ারিকে কেন আগে পাঠানো হলো না? 7 নম্বরে কেন তাকে পাঠানো হলো? তিনি যতক্ষণ পর্যন্ত খেলবেন ততক্ষণ পর্যন্ত তার স্ট্রাইক রেট থাকবে 160 to 200 প্লাস। তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট কিভাবে টিম সাজান বা কিভাবে টিমের অর্থাৎ
টিমের এগেনস্টে আপনার পরিকল্পনা কি থাকে আমার সত্যি ধারণা নেই। এবং আরো আশ্চর্য হলাম, একটা বোলার সাইফুদ্দিন 1 বছর পরে কামব্যাক করলেন, তাকে আপনি ফার্স্ট বলটা ধরিয়ে দিলেন। এমনিতেই তো বেচারার কনফিডেন্স বুস্ট আপ করতে একটু সময় লাগবে, তার মধ্যে কি করলেন, প্রেশার সিচুয়েশনে তাকে হ্যান্ডেল করার জন্য ফোর্স করে দিলেন এবং প্রথম বলেই 4। এবং নিসাকার টাইমিং ছিল জাস্ট আনবিলিভেবল, মানে অসাধারণ, অ্যামেজিং, মানে বলার বাইরে। এত চমৎকার ভাবে প্রথম 4টা মেরেছিলেন এক্সট্রা কাভার দিয়ে, তো অসাধারণ শট, টাইমিং ছিল দুর্দান্ত নিসাকার। সাথে কুশল ম্যান্ডিস তো ছিলেনই, 50 বলে 73 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, পুরো স্টেডিয়ামকে একেবারে প্রাণবন্ত করে তুলেছিলেন এবং টাইমিংও খুব ভালো ছিল। এবং তাসকিন আহমেদ আজকে খুবই বাজে বল করেছেন, একবারে অন সাইডের বল, লেগ স্টাম্পের পাশ দিয়ে বল করেছেন এবং বলের লাইন লেন্থ তো খুবই বাজে ছিল। গুড লেন্থ থেকে ট্রাই করেছিলেন বলকে ইনসাইড, মানে ভেতরের দিকে ঢোকানো, যেটা আপনি বলে একবারে অফ স্টিকে রাখার জন্য, কিন্তু পারেননি। যে বলগুলোই লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল সেগুলোতেই আসলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুবই প্রহার করে রান পিক করে ফেলেছিল। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, 155 রান কনসিড করার জন্য 10 ওভারেই শ্রীলঙ্কা 110 করে ফেলেছিল। তার মানে আর 60 বলে সর্বসাকুল্যে 44 বা 45 রানের মতো মনে হয় প্রয়োজন ছিল। এরপরে বাংলাদেশ একটু কামব্যাক করেছিল, ফেজ সেকেন্ডে গিয়ে আমাদের বোলিংটা অনেকটাই কভার করে ফেলেছিলাম আমরা, কিন্তু সেই রান তো এই মাঠে তো 155 রান দিয়ে আপনি জিততে পারবেন না। আর আপনার পরিকল্পনা কি, শ্রীলঙ্কান ব্যাটসম্যানের এগেনস্টে আপনি কি সাজিয়েছেন, এখন সাজাবেটা কি? ক্যাপ্টেন তো নিজেই হচ্ছে জেন্সের মধ্যে থাকছে, যে কি কখন তাকে ভালো ইনিংস খেলতে হবে, তাকে অ্যাটলিস্ট টিমে থাকার জন্য একটা স্কোর দাঁড় করাতে হবে। ক্যাপ্টেনের কনফিডেন্স লেভেল এতটাই ডাউন, এতটাই মোরাল হয়ে গেছে, একবারে পুরো ডাউনওয়ার্ড হয়ে গেছে পুরো টিম। তো সেই কারণে টিমেরও কনফিডেন্স লেভেল অনেক ডাউনওয়ার্ড অবস্থায় আছে। তো এই কনফিডেন্স বুস্ট আপ হবে কিভাবে আমি সত্যিই জানি না। সেকেন্ড টি-20 কিভাবে কামব্যাক করবে। এবং আরো একটা আশ্চর্যজনক বিষয়, টি-20 ম্যাচে আপনি মোস্তাফিজুর রহমানকে সাইড অর্থাৎ ডাগ আউটে বসিয়ে রেখেছেন। আইপিএল এ যেই প্লেয়ার দিল্লি ক্যাপিটালস এর হয়ে মানে ভাইটাল রোল প্লে করে বা সানরাইজার হায়দ্রাবাদে ভাইটাল রোল প্লে করে, এই প্লেয়ারকে আপনি ডাগ আউটে বসিয়ে রেখেছেন এবং তাকে খেলানো হয়নি, তাও আবার 155 রানের এই মানে ক্ষুদ্র টোটালের ক্ষেত্রে। তো এটা সত্যিই অবিশ্বাস্য। এবং আরো একটি গুড নিউজ হচ্ছে, আমাদের সাকিবুল হাসান আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং 160 স্ট্রাইক রেটে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন, হাইস্ট রান করেছেন অ্যাজ পার যতটুকু নিউজ দেখলাম। তো সাকিবকে ছাড়াই টি-20 দল খেলা হচ্ছে। এবং আরো একটি অবাক করা বিষয়, একটা দল আপনারা গঠন করেছেন যারা নির্বাচক আছেন, কি দেখে দল গঠন করেন আমি সত্যি আমার সাধারণ মানুষ হিসেবে আমারও ধারণা হচ্ছে না। আপনার কোনো মিডল অর্ডার নাই, 5টা ওপেনার আপনি নিয়ে গিয়েছেন, 4টা তো জেনুইন ওপেনারকে দিয়ে মিডল অর্ডার আপনি খেলাচ্ছেন। যারা নতুন বল খেলে তারা পুরাতন বল স্টার্ট করাটা কি এত ইজি? মিডল অর্ডার, প্রপার মিডল অর্ডার বলতে তৌহিদ হৃদয় ছাড়া আর কেউই নেই, একটা মাত্র মিডল অর্ডার, আর কোনো ব্যাটসম্যান নেই। সব লাস্টে দিয়ে ক্লিন শিটার, আর প্রথম 4 জন তো বুক করেই রেখেছেন ওপেনার। তো এই স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি ম্যাচ উইন করার প্রেডিক্ট করেন অথবা ম্যাচ উইনে ফোকাস করেন, এটা সত্যি ডিফিকাল্ট। আপনাকে হয়তো প্রসেস চেঞ্জ করতে হবে, নয়তো টিমের কম্বিনেশনটা সাজাতে হবে। এই টিম নিয়ে তো ওয়ার্ল্ড কাপের আপনি কোয়ালিফাই করতে পারেন কিনা তাও সন্দেহ, যদি আপনি অটো 8 নম্বরের মধ্যে না আসেন। কোয়ালিফাই করতে গেলেও আপনার অনেকটা পথ পাড়ি দিতে হবে, কারণ 4টা ওপেনার নিয়ে আপনি মিডল অর্ডারকে সাজাচ্ছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। এবং একজন টিম বিশ্লেষক হিসেবে বা টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। একজন প্রপার মিডল অর্ডার প্লেয়ার, অর্থাৎ
টি-20 মানেই যে প্রতি বল হিট করবো তা কিন্তু না, অর্থাৎ পিক টু পিক, অর্থাৎ সিঙ্গেলস টু সিঙ্গেলস বাজে বল মারবো আর ভালো বলকে সম্মান দিকে সিঙ্গেলস পিক করবে, এতেই আপনার রান কিন্তু অনেকটা কভার করে ফেলবে। এবং শ্রীলঙ্কারা কিন্তু তাই করেছে, যখন তারা মারতে পারছিল না তখন সেই মুভমেন্টে তারা কিন্তু সিঙ্গেলস ক্যারি করেছে এবং আমরা বোকার মতো সিঙ্গেলস নেওয়ার জন্য পুরো ফিল্ডই ওপেন করে দিয়েছি, বাউন্ডারিতে রেখেছি ম্যানকে, ইনসাইড কাভার করিনি এবং যার ফলে তারা সিঙ্গেলস রোটেট করতে পেরেছে এবং সিঙ্গেলস রোটেটের ফলে যেটা হচ্ছে কনফিডেন্স বুস্ট আপ হয়, অর্থাৎ ব্যাটসম্যানের কনফিডেন্স পাওয়ার লেভেল আরো হাই হয়ে যায়। তো ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট ব্যাটসম্যানকে অর্থাৎ হিট করার জন্য একটা কনফিডেন্স আমরা নিজেরাই উপহার দিয়েছি। দেখা যাক সেকেন্ড টি-20 ম্যাচে কিভাবে আমরা কামব্যাক করি, কিন্তু আমি আবার বলছি এই মাঠে কিন্তু প্রচুর রান হয় এবং টসটা অনেক ভাইটাল এবং টস উইনটা খুবই দরকার। হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশ, কিন্তু এই টিম নিয়ে আশা কতটা করতে পারবো তা জানি না, তবে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। বেস্ট অফ লাক নেক্সট টি-20 ম্যাচের জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।